চ্যাট গেবলের বিষয়ে কথা বলি। চ্যাট গেবলকে আঙ্কেল হাউডির যে ফ্যাকশনটা তার অ্যাটাক করেছিল এবং আমরা ভেবেছিলাম সে অনেক দিন শোতে আসবে না এবং সে অফলাইন হয়ে যাবে, কিন্তু না, চ্যাট গেবল একটা টুইট করে এবং সে হয়তো এটা বুঝাতে চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মরার পর সে কিভাবে রিটার্ন করবে বা সে কিভাবে উঠবে। এছাড়াও নতুন একটা আপডেট জানা গিয়েছে, চ্যাট গেবল ডাব্লিউডাব্লিউ রতে আসবে, মানে এই সপ্তাহ রতে, এবং সে মানি ইন দ্য ব্যাংকের যে ম্যাচটা ছিল সেখান থেকে তাকে সরিয়ে ইলিয়া ডেরেনকে দেওয়া হয়েছিল এবং সে ঠিক সেখানেই ম্যাচটা করবে। এছাড়াও চ্যাট গেবলের বিষয়ে একটা আপডেট জানা গিয়েছে, আমি আপনাদের আমার ভিডিওতে বলেছিলাম চ্যাট গেবলকে সরিয়ে দিয়েছে বা রিপ্লেস করে দেওয়া হয়েছে, কিন্তু না, অ্যাডাম পিয়ার্স একটা অ্যানাউন্স করে একটা ভিডিওর মাধ্যমে। সে বলে যে চ্যাট গেবল আসতে যাচ্ছে এবং সে তার যে ম্যাচটা ছিল সেট আপ করা, ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেছিল সেই ম্যাচে সে করবে এবং সে মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাইও করতে পারে। এবং সে টুইট করে এটাও বলে যে চ্যাট গেবল মেডিকেলি ক্লিয়ার হয়ে গিয়েছে, ওনার মধ্যে যে শক্তি বা মনের যে একটা জোর সেটাই তাকে এখানে নিয়ে এসেছে। এছাড়াও যারা বলতেছিল চ্যাট গেবলের মাথায় বন্দুকের গুলি লেগেছে তারা অনেক বোকা, হ্যাশট্যাগ ডাম্প লেখা, আর তারাই কিন্তু ডাম্প। এটা করে কিন্তু অ্যাডাম পিয়ার্স ফ্যান্সদের বোকা বানিয়ে দিল, পাশাপাশি সেটাও বলে দিল যে গেবল আসতেছে। আর ভিডিওতেও কিন্তু একটা জিনিস নোটিস করা যাচ্ছে যে উনি যে কথাগুলো বলতেছিল সেখানে আঙ্কেল হাউডির যে গ্লিচ ইফেক্ট সেটাও কিন্তু আসতেছিল। আর এটা বোঝা যাচ্ছে যে আঙ্কেল হাউডির হোয়াইট সিক্স তারা কিন্তু চ্যাট গেবলকে ফাইট করতে দেবে না, এই রতে তারা অ্যাটাক করবে কিন্তু চ্যাট গেবলের উপর। এছাড়াও অ্যাডাম পিয়ার্সের উপর তাদের একটা ফোকাস আছে। এছাড়াও আপনাদের আজকে অনেক আপডেট দিব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথম বিষয়টা স্ম্যাকডাউন নিয়ে কথা বলি। আর এমন একটা রিপোর্ট জানা গিয়েছে যে এই সপ্তাহে যে স্ম্যাকডাউনটা হয়েছে এবং ডাব্লিউডাব্লিউ যে ব্যাকস্টেজের লোকরা আছে তারা বলতেছে বা তারা এটা ডিসকাশন করেছে, এই যে স্ম্যাকডাউনটা ছিল সেটা ওয়ান অফ দ্য বিগেস্ট স্ম্যাকডাউন শো আফটার রেসেলমেনিয়া। মানে তারা বোঝাতে চাচ্ছে এই সপ্তাহের শোটা রেসেলমেনিয়ার পর সবচেয়ে সাকসেসফুল বা সবচেয়ে বড় একটা শো হয়েছে। আর আমি এটা বলতে চাই যে রেসেলমেনিয়ার পরে সেটা ওয়ান অফ দ্য না, এটা সবচেয়ে বেস্ট একটা স্ম্যাকডাউন, কারণ এই স্ম্যাকডাউনে রোমান রিন্স ছিল না। আমরা কি দেখতে পেরেছি? সিএম পাঙ্ক এবং পল হেমেনের রিইউনিয়ন দেখতে পেরেছি। এছাড়া ড্রু ম্যাকিন্টায়ার রিটার্ন দেখতে পেরেছি। হতে পারে সে 3 দিনের জন্য কুইট করেছে, কিন্তু সেটা কিন্তু সারপ্রাইজ ছিল। এছাড়া আমরা জেকব ফার্টুকে দেখেছি কিভাবে একটা সামন ডিস্ট্রয়ার শোটাকে ডিস্ট্রয় করতে পারে, তার একটা ডেভিউ আমরা কিন্তু দেখেছি। আর একটা শোতে এর থেকে বেশি আর কি হতে পারে? আর চিন্তা করেন রোমান্সকে ছাড়াই ডাব্লিউডাব্লিউ কত ভালো একটা শো প্রডিউস করেছে, আর এটা কিন্তু গ্রেট। ওর ব্লাড লাইনের বিষয়ে কথা বলি, সোলো সিকোয়া কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে একটা ডে দিয়েছে এবং সবাই কিন্তু উইথ দ্য ওয়ান রেস করে পোস্ট দিচ্ছে, সবাই স্বাভাবিক। কিন্তু আপনারা যদি জেকব ফার্টুর ফেসটা দেখেন, দেখে মনে হচ্ছে সে অনেক বেশি কনফিডেন্স, আর এটা সবাই জানে জেকব ফার্টু কি ডেলিভার করতে পারে। এছাড়াও এটা জানা গিয়েছে ব্যাকস্টেজ থেকে জেকব ফার্টু ব্যাকস্টেজে অনেক ভালো একটা ইমপ্রেশন দেখিয়েছে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালসদের জন্য। আর এমন যখন একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয় তাহলে কিন্তু সেই সুপারস্টার জন্য অনেক বেশি ভালো হয় যে তার বুকিং ভালো হবে। আর এরকম কিন্তু অনেক সিনারিতে আমরা দেখেছি। আর এছাড়াও জেকব ফার্টু কিন্তু সামন একটা সুপারস্টার, তারা এমনটা এগিয়ে নিয়ে আসে যে তাদের এক্সট্রা একটা পুশ করতে হবে। এরপর ব্লাড লাইন ওজি ভার্সেস ব্যাড ব্লাড লাইনের একটা ওয়ার গেমের পোস্টার আপনাদের দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা কত বেশি সুন্দর লাগতেছে এবং আপনারা এখানে একদিকে রোমান রেইন্সের টিম, আরেকদিকে রকের টিম। রোমান রেইন্সের টিমে জেউসো, জিমি উসো, রোমান রেইন্স, স্যামি জেন এবং জিলা ফাটু। আর রকের টিমে আছে টামাটোঙ্গা, টোঙ্গালোয়া, জিলা ফাটু, সোলো সিকোয়া এন্ড দ্য রক। আর এই ম্যাচটা যদি হয় সাবরাবেল সিরিজে, এটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে পারে। আর এই ম্যাচে কিন্তু পুরা ফ্যামিলি অন দ্য লাইনে। আর যদি এটা ওয়ার গেমে হয় তাহলে কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে। এটার চান্স 50-50, কারণ রকের বিষয়ে জানা গিয়েছে সে রয়্যাল রাম্বল ছাড়া রিটার্ন করতে পারবে না বা সে রিটার্ন করবে না। যেহেতু এখানে জিলা ফাটু আছে, জিলা ফাটুর বিষয়ে আরেকটা কথা বলি, আপনারা যদি স্ম্যাকডাউনে দেখেন জেকব ফাটু রিটার্নের পর একটা ডে দিয়েছে এবং সে লিখেছে সি ইউ সুন। এখানে কোনো টিজ না, কোনো রুমার না, সে ডাইরেক্ট বলে দিয়েছে আপনাদের সাথে তার খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর সে যদি আসে সে কিন্তু এই জেকব ফাটুর সাথে আসবে না, সে জেকব ফাটুর এগেনস্টে আসবে। যখন রোমান রেইন্স, জেউসো, জিমি উসো একসাথে হবে তখন আমরা জিলা ফাটুকে দেখতে পারবো। এরপর জেউসের বিষয়ে আরেকটা জিনিস বলি, জেকব ফাটু যখন ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনে ডেবিউ করেছে তখন সে একটা ডে দেয় এবং এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু জেকব ফাটুর উপর নজর রেখেছে এবং সে একটা আই ইমোজি পোস্ট করে। আর আমি বলি কোডি রোডস অনেক বেশি ভালো করেছে জেউসোকে রতে এনে এবং সে স্ম্যাকডাউনে চলে এসেছে, বেচারা এসে জেকব ফাটুর হাতে মার খেতে হয়েছে। এরপর গাইস জেকব ফাটুর বিষয় নিয়ে কথা বলি। জেকব ফাটু কিন্তু অনেক ভালো একটা সুপারস্টার, সে কি কি মুভ প্লে করতে পারে আপনারা জানেন বা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সে খুব ডেঞ্জারাস একটা রেসলার। আর এমনটা না যে সে টাঙ্গালোয়ার মতো
টাঙ্গালোয়ার যখন ডেবিউ হয়েছিল সে কিন্তু বচ করে ফেলছিল। এছাড়াও সে যে জাপানে ম্যাচ করতো বা সে যে পাঁচ টান্স দিত সেগুলো কিন্তু খুবই ফানি দেখতে লাগতো। আর এর জন্যই টাঙ্গালোয়াকে অত বেশি সিরিয়াসলি কেউ নিচ্ছে না। জেকব ফাটুর কিন্তু অনেক বেশি হিস্টোরি আছে, সে ডাব্লিউডাব্লিউ ছাড়া অনেক ইন্ডি প্রমোশনে নাম কামিয়েছে। এরপর গাইস জো হেনরির বিষয়ে কথা বলি। আর জো হেনরি কিন্তু অনেক পপুলার একটা সুপারস্টার না, এবং সে কি কি রেকর্ড বানিয়েছে আমি আমার ভিডিওতে আপনাদের বলেছিলাম। জো হেনরি সেকেন্ড নাম্বারে আছে তার ভিডিও যখন সে টিএনএ থেকে এনএক্সটি তে এসেছিল, সেটা এখন সবচাইতে ফার্স্টে এসে পড়েছে এবং সবচাইতে বেশি লাইক জেনারেট করেছে। আর এখানে 1 লাখের উপর লাইক কিন্তু এখন আছে। আর আমি আবার ওই জিনিসটা বলবো, এই লোকটা কিন্তু এখনো মেইন রোস্টারে আসেইনি। সে যদি মেইন রোস্টারে আসে তাহলে সে যে কি করতে পারে সেটা আপনারা ভেবে নিন। আর আমি এটা চাই তার সাথে এলিনেটের একটা ম্যাচ হোক। এরপর ড্রু ম্যাকইন্টায়ারের বিষয় এবং সিএম পাঙ্কের বিষয়ে কথা বলি। আমি আপনাদের স্ম্যাকডাউনের রিভিউতে বলেছিলাম ড্রু ম্যাকইন্টায়ার একটা ব্রেসলেট নিয়েছে যেটা এজে লির। আর এখন একটা পোস্ট করা হচ্ছে বা এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রেসলেটে লেখা আছে এজে লি। আর এখন বোঝা যাচ্ছে যে থিংস অনেক বেশি পার্সোনাল হতে যাচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের মধ্যে। আর এখনই কিন্তু তাদের ফিউটা দেখে মজা হবে। আপনারা একটা চিন্তা করেন, তারা এখনো কোনো ম্যাচ ডেলিভার করেনি, তারা জাস্ট প্রোমো কাট করতে করতে ফিউডটা কন্টিনিউ করতে করতে কোন লেভেলে নিয়ে এসেছে। আর তারা যদি 2025 সালেও এই ফিউডটা কন্টিনিউ করে স্টিপুলেশন অ্যাড করতে করতে, আমার দেখতে কোনো আপত্তি নেই। এরপর স্যাড একটা নিউজ দেই, কেইলা ব্র্যাক্সটন সে ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাচ্ছে এবং সে 2016 সালে জয়েন করেছিল। আর ঠিক 8 বছর পর সে ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাচ্ছে। আর এটা ইন্টারেস্টিং হবে সে কি AEW তে যাবে কিনা। আর আপনাদের কি মতামত সেটা আমাকে জানান। আর যেহেতু অল এলিট রেসলিং এর বিষয়ে কথা বলতেছি, অল এলিট রেসলিং এর ভিউয়ারশিপটা জানিয়ে দেই। ডায়নামাইটের ভিউয়ারশিপ এসেছে 5 লাখের মতো। আমি বলেছিলাম এনএক্সটি কি ডায়নামাইটের শোটাকে বিট করতে পারবে কিনা ভিউয়ারশিপের মাধ্যমে, তো এনএক্সটি তাদেরকে হারিয়ে দিয়েছে। আর এনএক্সটি ছিল 7 লাখের মতো 24,000, আর ডায়নামাইটের হচ্ছে 5,02,000 এর মতো। আর এই ভিউয়ারশিপে অনেক ডিস্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এনএক্সটি খুবই আগিয়ে আছে। আর ডেমোতে কিন্তু এনএক্সটি 0.26% আর AEW তে তারা 0.16%। ডেমোর দিক থেকে এনএক্সটি এগিয়ে আছে। এরপর জেফ হার্ডি এবং ম্যাট হার্ডির বিষয়ে কথা বলি। তারা আপনারা জানেন AEW তে ছিল, তারা এখন AEW তে নাই। তারা এখন চিন্তা করতেছে যে তারা WWE তে আসবে। কেন বললাম, ম্যাট হার্ডি বলে যে আমাদের চিন্তা আমরা WWE তে রিটার্ন করব এবং কিছু সময় কাজ করে হল অফ ফেমে চলে যাব, আর এটা হবে আমাদের একটা বেস্ট এন্ডিং, এমনটাই ম্যাট হার্ডি বলেছে। আর আমার মনে হয় ম্যাট হার্ডি AEW তে বেশি এনজয় করতে পারেনি। এমনটা কেন হয়, আমাদের সব সময় অন্য জায়গাটাই ভালো লাগে বা অন্য জিনিসটাই ভালো লাগে, আমরা ভাবি ওই সাইডটা অনেক ভালো। অ্যাকচুয়ালি কি হয়, ওই সাইডটা থেকে আমরা যেই সাইডে আছি সেটাই ভালোবাসি, এটা আমাদের জন্য পারফেক্ট। এরপর নেক্সট এন্ড ফাইনাল স্টোরি হচ্ছে রোমান রেন্সের বিষয়। আর রোমান রেন্স কবে রিটার্ন করবে সেটার বিষয় রিসেন্টলি আমরা শুনেছি সোলো সিকা বলেছে রোমান রেন্স রিটার্ন করবে না, মানে সে বলেছে রোমান রেন্স ইজ নট কামিং ব্যাক। এবং রিপোর্ট এটা শোনা যাচ্ছে মে বি হি ইজ নট কামিং ব্যাক। এখন সোলো সিকা যে কাজগুলো করতে যাচ্ছে সেটা অন্য একটা লেভেলে যাবে, কারণ এখন ব্লাড লাইনে অনেক মেম্বার অ্যাড হয়েছে। সোলো সিকারটার কথা বলছি, সেখানে তারা অনেক কিছু করবে অন্যভাবে বা অন্য দিক থেকে আলাদা আলাদা করে। ক্লিয়ারলি বলতে পারেন এখন ডিরেকশন একদম খুলে গিয়েছে, যে যা ইচ্ছা সেটা করতে পারবে। আর এটার জন্য ডাব্লিউডাব্লিউ কিন্তু রোমান রেন্সের রিটার্নটা আরো বেশি ডিলে করবে। আর এটাতে অনেক লজিকও থাকবে, কারণ সোলো সিকা এমনটা বলেছিল যে রোমান রেন্স ইজ নট কামিং ব্যাক। আর এটা ডাব্লিউডাব্লিউর সাইগমেন্টে যখন বলা হয়েছে ডাব্লিউডাব্লিউ ডিরেকশন ছাড়া কিন্তু সে বলেনি। আমরা এক্সপেক্ট করতেছিলাম রোমান রেন্স রিটার্ন করবে, কিন্তু আনফরচুনেটলি সময় আরো বেশি বাড়তে পারে বা আরো দেরিতে রোমান রেন্স রিটার্ন করতে পারে, তার রিটার্নে অনেক টাইম লাগবে। বাট এখানে একটা বিষয়, যদি সে অনেক তাড়াতাড়ি আসে সেটা কিন্তু অবভিয়াসলি অনেক বেশি সারপ্রাইজিং লাগবে। অনেস্টলি আমি চাই রোমান রেন্সের রিটার্ন যখনই হোক সেটা অনেক ভালোভাবে হবে, কারণ সে 2020 সালের পর থেকে যে কষ্ট করেছে বা ডাব্লিউডাব্লিউ কে ক্যারি করে এই পর্যন্ত নিয়ে এসেছে সেটা কিন্তু অনেক কঠিন ছিল। আমি চাই সে যদি কালকেই রিটার্ন করে, প্লিজ ডাব্লিউডাব্লিউ যে ক্রাউডরা আছে তারা খুব ভালো একটা চ্যান্ট দেখ। আর যদি চ্যান্ট না দেয় তাহলে অনেক ডিসঅ্যাপয়েন্ট একটা বিষয়। বেচারা 2020 সাল থেকে কত কষ্ট করে ডাব্লিউডাব্লিউ কে টেনে এখানে নিয়ে এসেছে, এটা কেন হবে না? কারণ ডাব্লিউডাব্লিউর ক্রাউডরাই বলে যে উই ওয়ান্ট রোমান, উই ওয়ান্ট রোমান। যখন উই ওয়ান্ট রোমান হবে তখন কিন্তু রিঅ্যাকশন অনেক বেশি ভালো হবে। আমার ভিডিও দেখে যদি আপনাদের রিঅ্যাকশন ভালো হয়ে যায়, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।